কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নন। এটা যদি বলি কয়জন মানবেন? আচ্ছা, আমার কথা না এটা অবশ্য, এটা থিয়েরি অরির কথা। ফ্রান্স লেজেন্ড এবং ফুটবল আপনি এখন বলতে পারেন যে থিয়েরি অরি যদি কোনো বিশ্লেষণ করেন সেটাকে আপনার সত্যি বলে মেনে নেওয়ার একটা মানসিকতা অন্তত রাখতে হবে। হ্যাঁ, থিয়েরি অরি বিশ্বকাপের শুরুতে বলেছিলেন যে কিলিয়ান এমবাপ্পে ফ্রান্স দলের এমভিপি হতে পারেন, মোস্ট ভ্যালুড প্লেয়ার, কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার নন। সেটাকে দিস গায় মাইকেল ওলিসে। কেন মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার? ফ্রান্সের যখন বিশ্বকাপের আগে আমরা আলোচনা করছিলাম যে ফ্রান্সের এই দলে পগবার মতো একজন মিডফিল্ডে ক্রিয়েটিভ প্লেয়ার বলতে যিনি টেম্পো সেট করে দিতে পারেন, যিনি অন্যদেরকে খেলাতে পারেন, এইরকম একজন প্লেয়ার নেই। সেটা তাও দিদিয়ে দেশও সেটাকে ট্যাকেল দিয়েছেন, সেটা আমরা 2022-এও দেখেছি। 2022-এ যেহেতু ফ্রান্স বিশ্বকাপ ফাইনালে খেলেছে এমবাপ্পে পগবাকে ছাড়া, তার মানে হচ্ছে ওই জিনিসটা কাভার করার মতো ট্যাকটিক্যাল নাউস ফ্রান্স দলে ছিল বা দেশও ছিল। কিন্তু 2022 বিশ্বকাপে ফ্রান্সের ওই যেটা বললাম, 2022 বিশ্বকাপে কিন্তু ফ্রান্সের মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার এমবাপ্পে ছিলেন না। হি ওয়াজ দ্য এমভিপি, মোস্ট ভ্যালুড প্লেয়ার, ফাইনালে হ্যাট্রিক করেছেন। কিন্তু ফাইনালের আগ পর্যন্ত ফ্রান্সের মোস্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার ছিলেন আন্তোয়ান গ্রিজমান। এবং এই বিশ্বকাপের আগে আমরা যখন ফ্রান্সের সম্ভাবনা, সংখ্যা, বিশ্বকাপ জিততে পারে কি পারে না, কেন পারবে কেন পারবে না, এটা নিয়ে আলোচনা করছিলাম। আমরা গ্রিজমানের কথাও বলছিলাম যে গ্রিজমানের মতো একজন কানেক্টার নেই, যিনি মিডফিল্ড এবং ডিফেন্সের মধ্যে কানেক্টটা করবেন, সেরকম একজন প্লেয়ার ফ্রান্সের নেই। সেই অভাবটা পূরণ করে দিয়েছেন ওলিসে। তাহলে তো ওলিসকে ফ্রান্সের নতুন গ্রিজমান বলা যায়, তাই না? কিন্তু আমি যদি বলি আর্জেন্টিনা সমর্থকের একটু কি বলো, সম্মিলিত দীর্ঘশ্বাস ফেলার প্রস্তুতি নিতে পারেন। আমি যদি বলি যে আর্জেন্টিনা এই পুরো বিশ্বকাপে যে একজন প্লেয়ারকে মিস করেছে, যে একজন প্লেয়ারের কথা বারবার এসেছে যে এই প্লেয়ারটা থাকলে আর্জেন্টিনাকে এত এই যে ভুগে ভুগে উঠেছে, এটা হতো না, আনহেল দি মারিয়া। ওলিসে হচ্ছেন ফ্রান্সের আনহেল দি মারিয়া। কেন? ওলিসের স্কিল আপনি দেখেন, ইভেন দৌড়ের ধরন, বলের টাচ, ড্রিবলিং, প্লেয়ারদের মধ্যে দিয়ে কাটিয়ে যাওয়া, এটার মধ্যে আপনি আনহেল দি মারিয়াকে খুঁজে পাবেন। এর পাশাপাশি কেন আনহেল দি মারিয়া ইম্পর্টেন্ট ছিলেন সেটা শুধুমাত্র তার স্কিলের জন্য না বা তার ড্রিবলিংয়ের জন্য না। এর আরেকটা যে রিজন ছিল সেটা হচ্ছে আনহেল দি মারিয়া থাকলে আর্জেন্টিনা ট্যাকটিক্যাল একটা ফ্লেক্সিবিলিটি পেত। কখন কিভাবে কোন জায়গায় দি মারিয়াকে খেলালে দল পজিশনালি খুব একটা সুবিধা পাবে, সেই জিনিসটা ছিল আনহেল দি মারিয়ার কারণে। এই জিনিসটা আপনি ওলিসের মধ্যে পাবেন। কীরকম সেটা? আপনি যদি বিশ্বকাপের প্রথম ম্যাচে সেনেগালের সাথে ফ্রান্সের ম্যাচটা চিন্তা করে দেখেন, সেনেগালের সাথে ফ্রান্সের ম্যাচে দেমবেলে ছিলেন ক্রিয়েটিভ প্লে মেকারের জায়গাটাতে নাম্বার 10 রোলে, ওলিসে ছিলেন রাইট সাইডে, রাইট উইংয়ে। কিন্তু শুধুমাত্র প্রথমার্ধটা পর্যন্ত অপেক্ষা করতে হলো, বোঝা গেল যে দেমবেলেকে দিয়ে ফ্রান্সের ওই ক্রিয়েটিভিটিটা আসছে না, যে কানেক্টারের রোলটা সেটা প্লে করা হচ্ছে না। এবং দিদিয়ার দেশও সেকেন্ড হাফে চেঞ্জ করে দিলেন, যে নাম্বার 10 রোলে নিয়ে এলেন ওলিসেকে এবং দেমবেলেকে নিয়ে গেলেন রাইট উইংয়ে। অ্যান্ড সেকেন্ড হাফে আমরা দেখলাম যে একটা ভয়ঙ্কর ফ্রান্সকে। শুধু সেটাই না, দি মারিয়ার যে গুরুত্বটা ছিল আর্জেন্টিনার দলে, যে দি মারিয়া প্রেসিংয়েও নিঃস্বার্থভাবে নিচে নেমে আসতেন। সেই জিনিসটা আপনি ওলিসের মধ্যেও দেখবেন। ওলিস পুরো মাঠে দৌড়ে খেলতে পারেন, তিনি অপোনেন্টকে প্রেস করেন, নিচে নেমে এসে ডিফেন্সের যে শেপটা সেটা ঠিক রাখেন। ওই জিনিসটা আপনি যে ওলিসের মধ্যে দেখতে পাবেন, যেটা আমরা দি মারিয়ার ক্ষেত্রে দেখেছি। এখন আরেকটা জিনিস আপনি দেখলে বুঝবেন, যেটা আমরা যদি পরের এখানে যদি একটু দেখি, কেন আমরা ওলিসকে দি মারিয়া বলছি, কীরকম সেটা। মানে আমরা তো ফুটবলের স্প্রিন্টটা আমরা সবাই দেখি, আমরা এমবাপ্পের স্প্রিন্ট দেখি, আমরা দেমবেলের স্প্রিন্ট দেখি, আমরা সালা, মানে এইসব প্লেয়ারদের স্প্রিন্ট দেখি, বল নিয়ে প্রচণ্ড জোরে দৌড়ে যাওয়া, বারকোলার স্প্রিন্ট দেখি। তো স্প্রিন্টটা সহজেই চোখে পড়ে। কিন্তু ফুটবল এখন তো ডেটা অ্যানালিটিক্সের যুগ। ফুটবলের ডেটা অ্যানালিটিক্স যে হিসাবটা সবচেয়ে বেশি করে বা স্প্রিন্টের চেয়েও যেটাকে বেশি এগিয়ে রাখে, সেটা হচ্ছে HSR, হাই স্পিড রানিং। হাই স্পিড রানিংটা কি? আপনি স্প্রিন্ট মানে হচ্ছে আপনি ঘন্টায় 25 কিলোমিটারের বেশি গতিতে দৌড়াচ্ছেন। হাই স্পিড রানিংটা হচ্ছে আপনি 20 থেকে 25 কিলোমিটার ঘন্টায় এই গতিতে দৌড়াচ্ছেন, কিন্তু বারবার যদি সেটা দৌড়ান, সেটা হচ্ছে হাই স্পিড রানিং।
হাই স্পিড রানিংয়ের সুবিধা কি, আপনি ম্যাচে বারবার এই 20-25 কিলোমিটার গতিতে দৌড়ানো মানে হচ্ছে আপনি অপোনেন্ট ডিফেন্সকে স্ট্রেচ করার মতো একটা সুবিধা দলকে এনে দিতে পারবেন। আপনি অপোনেন্টের সেন্টার ব্যাকদের মাঝখানে, 2 সেন্টার ব্যাক বা সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক, সেন্টার ব্যাক এবং রাইট ব্যাক, এদের মাঝখান দিয়ে দৌড়ে ঢুকে যাওয়ার একটা চান্স আপনি বারবার নিতে পারবেন। আপনি প্রেসিংয়ে বারবার দলকে হেল্প করতে পারবেন, আপনি আক্রমণে উঠতে পারবেন, আবার নিচে নেমে আসতে পারবেন। এটাই তো হাই স্পিড রানিংয়ের সুবিধাটা। এখন যেই প্লেয়ারের হাই স্পিড রানিং যত বেশি হবে, সেই প্লেয়ার দলের জন্য জায়গা কভার করার ক্ষেত্রে, স্পেসটাকে কন্ট্রোল করার ক্ষেত্রে তত বড় অ্যাসেট হবেন। এবং এটার কিছু স্ট্যান্ডার্ড আছে। আমরা যেমন যে কোনো প্লেয়ার যদি একটা ম্যাচে 700 মিটারের বেশি হাই স্পিড রানিং যদি তার থাকে, অর্থাৎ পুরো ম্যাচে তিনি 20-25 কিলোমিটারের বেশি গতিতে অন্তত 700 মিটার বা তার বেশি কভার করেছেন, যেটা আমরা ফুল ব্যাকদের কাছ থেকে আপনি খুব অহরহ দেখবেন, সেটাকে আমরা বলা হয় খুব ভালো। 800 মিটার প্লাস হলে সেটা রেয়ার, 800 মিটার প্লাসই খুব কম দেখা যায়। 900 মিটার প্লাস হচ্ছে এটা ওয়ার্ল্ড ক্লাস। আপনি মানে হাই স্পিড রানিংয়ের ক্ষেত্রে, ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে, গ্রাউন্ড কভার করার ক্ষেত্রে 900 মিটার প্লাস একটা ম্যাচে কোনো প্লেয়ার যদি হাই স্পিড রানিংয়ে কভার করেন, সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস। 1000 মিটার প্লাস এটা আনবিলিভেবল, এবং ওলিসে এই আনবিলিভেবল ক্যাটাগরিতেই পড়েন। বিশ্বকাপে একমাত্র প্লেয়ার যিনি হাই স্পিড রানিংয়ে 1000 কিলোমিটারের বেশি, অর্থাৎ 1 কিলোমিটারের বেশি শুধু হাই স্পিড রানিং দিয়ে তিনি কভার করেছেন। এখন একজন প্লেয়ার মাঠে দৌড়ান একটা ম্যাচে, যদি পুরো ম্যাচ খেলেন 90 মিনিট ধরলেই, আমরা এক্সট্রা টাইম না ধরি, শুধু 90 মিনিট ধরলে একটা প্লেয়ার মাঠে দৌড়ান 7 থেকে 8 কিলোমিটার, 9 কিলোমিটার, এরকম একটা ডিস্টেন্স তিনি কভার করেন। এই 9 কিলোমিটারের মধ্যে 1 কিলোমিটারই, বা এখন হয়তো আরেকটু বেশি, 10 কিলোমিটার, 11 কিলোমিটারে যায়, তো এর মধ্যে 1 কিলোমিটার তিনি হাই স্পিড রানিংয়েই কভার করেন। অর্থাৎ, এবং সেটা ফ্রান্সের মতো দল, যারা অপোনেন্ট সাধারণত একটু তাদের থেকে, আমরা এতদিন পর্যন্ত যেটা দেখে এসেছি, কোয়ার্টার ফাইনাল পর্যন্ত, সেমিফাইনাল তো শুরু হবে, অপোনেন্ট তাদের চেয়ে পিছিয়ে থাকা দল ছিল। তার মানে হচ্ছে ফ্রান্স বল পায়ে বেশি রেখেছে। এই অবস্থায়ও 1 কিলোমিটারের বেশি হাই স্পিড রানিং মানে হচ্ছে যখনই ফ্রান্সকে ডিস্টেন্স কভার করতে হচ্ছে, ট্র্যাক ব্যাক করতে হচ্ছে, ডিফেন্সে নামতে হচ্ছে, সেই জায়গাটায় একজন প্লেয়ার ডেফিনেটলি ছিলেন, অ্যাটাকের যে 4 জন ছিলেন ফ্রান্সে, তার মধ্যে দ্যাট ইজ মাইকেল ওলিসে। এখন শুধু হাই স্পিড রানিং দিয়ে কেউ মাইকেল ওলিসে আনহেল দি মারিয়া হয়ে যাচ্ছেন না। এই 1 কিলোমিটার বা 1000 মিটার বেশি হাই স্পিড রানিং আসছে এমন একজন প্লেয়ারের কাছ থেকে, যার ক্রিয়েটিভিটি আমরা অলরেডি দেখছি। তিনি বিশ্বকাপে এখন পর্যন্ত 5টি অ্যাসিস্ট করেছেন, যেটা বিশ্বকাপে সর্বোচ্চ। যিনি 5টি বিগ চান্স তৈরি করেছেন, অর্থাৎ এই পাস থেকে বা থ্রু থেকে গোল করার চান্স খুব বেশি, এমন পাস তিনি দিয়েছেন বা থ্রু দিয়েছেন 5টি। এবং যার ক্রিয়েটিভিটির কথা তো বললাম, যার স্কিল এই মুহূর্তে হয়তো আপনি তার সঙ্গে রাইট উইঙ্গারদের মধ্যে তুলনা করলে শুধু লামিন ইয়ামালের সঙ্গে তুলনা করতে পারেন। এর বাইরে সম্ভবত এই মুহূর্তে বিশ্বে আর কেউ স্কিলের দিক থেকে রাইট উইঙ্গের মধ্যে আর কেউ হয়তো মাইকেল ওলিসের সঙ্গে তুলনায় আসার মতো নন। তো এমন একজন প্লেয়ার যখন ডিস্টেন্স কভার করার ক্ষেত্রে, আমরা যেটাকে বলি খেটে খেলা, ওই জায়গায় যখন এত পরিশ্রম করেন, সেটা ডেফিনেটলি দলের জন্য এইরকম প্লেয়ার তো খুব একটা পাওয়া হয় না। মানে যার এরকম স্কিল থাকে, যার এরকম ক্রিয়েটিভিটি থাকে, ওই প্লেয়ারদের মধ্যে একটা একটা অ্যারোগেন্স চলে আসাটা খুবই স্বাভাবিক। কিন্তু যে কারণে আমরা আনহেল দি মারিয়ার কথা বারবার বলছি, আনহেল দি মারিয়ার মধ্যে ওই স্কিল এবং টেকনিক্যালিটি থাকার পরও যেই একটা সেলফলেসনেস ছিল, দলের জন্য নিজেকে বিলিয়ে দেওয়ার যে একটা মানসিকতা ছিল, সেইটা আপনি ওলিসের মধ্যেও দেখবেন। ওলিস এমনিতেও অ্যাজ এ পার্সন খুব রিজার্ভড। তিনি চেস খেলতে পছন্দ করেন, যেটা তার হয়তো আপনি মাঠে পুরো ম্যাচটা বিশ্লেষণ করার যেই অ্যাবিলিটি, সেটার একটা হয়তো আপনি চেসের সঙ্গে মিলিয়ে নিতে পারেন। যিনি কথা খুব কম বলতে পছন্দ করেন, আপনি প্রেস কনফারেন্সে বা ইন্টারভিউ খুব বেশি তা দেখবেন না। যিনি সোশ্যাল মিডিয়াতে খুব ভাইরাল নন, যিনি মিডিয়া এড়িয়ে চলেন, সব দিক থেকেই আনহেল দি মারিয়ার সঙ্গে একটা, ব্যক্তিত্বের দিক থেকেও আনহেল দি মারিয়ার সঙ্গে তুলনা পাবেন, মিল পাবেন, খেলার দিক থেকেও। যে কারণে আমরা তাকে বলছি আনহেল দি মারিয়ার মতো একটা চিট কোড, যেটা আর্জেন্টিনা চিট কোড ছিলেন আনহেল দি মারিয়া, ফ্রান্সের চিট কোড সেটা ডেফিনেটলি মাইকেল ওলিসে। এখন এই চিট কোডের বিশ্বকাপের পারফরমেন্সটাকে, আমরা তো শুধু 5টা অ্যাসিস্টের কথা বলছিলাম, 5টা বিগ চান্সের কথা বলছিলাম, আর কি আমরা এতক্ষণ পর্যন্ত যে জিনিসটা বলছিলাম যে ডিফেন্স অ্যাটাক সব দিকে তার অবদান, এখানে পুরোটাই আপনি দেখলে সেই জিনিসটা বুঝতে পারবেন। তারপর তিনি গোল করতে পারেননি, যদিও গোলের করার মতো জায়গায় চলে গিয়েছিলেন, কিন্তু গোল হয়তো কোনো না কোনো কারণে হয়নি। কিন্তু 5টা অ্যাসিস্ট করেছেন,
ম্যাচ প্রতি গড়ে 2টা কি পাস দিয়েছেন, 5টা বিগ চান্স তৈরি করেছেন। এটা হচ্ছে তার অ্যাটাকিং সাইড যদি বলি, অ্যাটাক এবং ক্রিয়েটিভিটির দিক থেকে। এরপর আসুন মুভমেন্ট, আমরা যেটা HSR অলরেডি দেখলাম, প্রতি ম্যাচে অন্তত 75টা টাচ, গড়ে 75টা টাচ তার ছিল। এরকম প্লেয়ার বলে যত বেশি টাচ করবে তত সেটা ফ্রান্সের জন্য ভালো, তত সেটা এমবাপ্পে বা দেম্বেলেদের জন্য ভালো। কারণ ওলিস যত বলে টাচ করবে তত হচ্ছে এমবাপ্পে বা দেম্বেলেদের কাছে বল যাবে। ম্যাচ প্রতি এরকম একজন ক্রিয়েটিভ প্লেয়ার ম্যাচ প্রতি 11 কিলোমিটারের বেশি তিনি দৌড়ে গ্রাউন্ড কাভার করছেন, ইনক্রেডিবল। স্প্রিন্টের কথা তো আমরা বললাম, স্প্রিন্টও তার গতি যথেষ্ট ভয়ঙ্কর, সেখানে তার স্প্রিন্ট থাকবে, এটা খুবই স্বাভাবিক। এর পাশাপাশি যেটা আপনাকে খুব ফোকাস করতে হবে, এবং দ্বিতীয় দেশের মতো একজন কোচ যিনি ডিফেন্সে সবচেয়ে বেশি ফোকাস করেন, এরপর হচ্ছে তিনি অ্যাটাকিং প্লেয়ারদেরকে ফ্রিডম দিয়ে রাখেন যে আমার ডিফেন্স শেপ আপ ঠিক আছে, এরপর অ্যাটাকিং প্লেয়াররা ফ্রিডম নিয়ে যা করার করুক। সেই জায়গায় ওই জিনিসটার এনেবল করছেন ওলিসে। কীভাবে? আপনি তার ডিফেন্সে যদি দেখেন, প্রতি ম্যাচে প্রায় 5 বার তিনি অপোনেন্টের কাছ থেকে বল কেড়ে নিয়েছেন, ট্যাকেল করছেন। আবার ওইদিকে ফাইনাল থার্ডে, অর্থাৎ ফ্রান্স যখন অ্যাটাক করছে, অ্যাটাক যদি ফাইনাল থার্ডে গিয়ে অপোনেন্টের কাছে অপোনেন্ট বল কেড়ে নেয়, সেটা আবার তিনি আমরা যেটা কাউন্টার প্রেস বলি, সেটা তিনি আবার ফাইনাল থার্ডে, অর্থাৎ অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে বল কেড়ে নিচ্ছেন। সো অপোনেন্টের ফাইনাল থার্ডে বল কেড়ে নেওয়া মানে হচ্ছে আপনার গোলের সম্ভাবনা আরও বেশি বেড়ে যাওয়া। তো ওই জিনিসটাতেও আপনি ওলিসের রোলটা খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। আপনি বলতে পারেন একটা গ্লু, আঠার মতো, যিনি পুরো দলটার ডিফেন্স থেকে শুরু করে অ্যাটাক পর্যন্ত পুরোটাকে একটা জায়গায় বেঁধে রাখেন। এখন আমরা যদি একটু ট্যাকটিক্যাল বোর্ডে যাই যে ওলিস আসলে কীভাবে খেলেন বা ফ্রান্স আসলে ওলিসকে কীভাবে ইউজ করে, যেই কারণে আমরা এমনও বলতে বাধ্য হচ্ছি যে এমবাপ্পের চেয়েও এই ফ্রান্সে বেশি ইম্পর্টেন্ট প্লেয়ার হচ্ছেন মাইকেল ওলিসে। কীরকম সেটা? ধরুন এটা ফ্রান্সের বেসিক শেপ, আমরা অপোনেন্ট ধরছি যে 4-4-2, বেশিরভাগ দলই যখন ডিফেন্সিভ শেপে যায় তখন সেটা 4-4-2, বা বল যখন এইরকম জোনে থাকে তখন সেটা 4-4-2 হয়ে যায়। পরে বল যত এই অর্ধের দিকে যাবে তত হয়তো সেটা 5-4-1, 4-5-1, এক এক দলের এক এক রকম হয়। আমরা 4-4-2 বেসিক শেপটা যদি অপোনেন্টের জন্য ধরে রাখি, এই ফ্রান্সের শেপে আপনি হয়তো কুন্দেকে খুব বেশি একটা উপরে উঠতে দেখবেন না। দিনিয়ে যদি খেলেন তিনি হয়তো উপরে উঠবেন, দুয়ে হয়তো তখন ভেতরে ঢুকে যাবেন। এমবাপ্পে তো এই জায়গাগুলোতে হয়তো কন্টিনিউয়াস মুভমেন্ট থাকবে, রোটেশন থাকবে, এগুলো ফ্রান্সের খুব কমন ব্যাপার। দেমবেলে এই সাইডটাতে আপনার উইথ প্রোভাইড করবেন, কুন্দে খুব বেশি উঠবেন। মানু কোনো হয়তো যখন বল উপরে উঠবে তিনি হয়তো এই জায়গাটা কভার করবেন, রাবিও হয়তো এই জায়গাটাতে থাকবেন। এই তো এই জায়গাটাতে ওলিসের ইম্পর্টেন্সটা হচ্ছে যখন যেখানে বল, এই ফ্রি রোলটার আমরা বলছি যে ফ্রান্সের অ্যাটাকে যে 4 জন, ওলিস, দেমবেলে, এমবাপ্পে এবং দুয়ে বা বারকুলা যিনি থাকেন, এই 4 জনকে দেশও ফ্রিডম দিয়ে রেখেছেন। এর মধ্যে আপনি যদি অ্যাবসলিউট ফ্রিডম বলেন, সেটা দিয়ে রেখেছেন ওলিসকে। কেন দিয়ে রেখেছেন? কারণ ওলিসের ওই চেস প্লেয়ারের মেন্টালিটিটা আছে যে মাঠে কোন জায়গায় আমাকে কখন থাকতে হবে এবং কোন মুভটা আমি নিলে অপোনেন্টের জন্য চান্স তৈরি করাটা কঠিন হয়ে যাবে এবং দলের জন্য চান্স তৈরি করাটা সহজ হয়ে যাবে। ওই টেকনিক্যাল ইন্টেলিজেন্স, ট্যাকটিক্যাল ইন্টেলিজেন্স, ওই জিনিসটা ওলিসের আছে। আপনি যদি বল এখানে থাকে, আপনি হয়তো ওলিসকে এখানে দেখবেন, আপনি অপোনেন্টে কাটিয়ে যেতে দেখবেন। আপনি আবার দেখবেন যে মূলত ওলিসকে আপনি দেখবেন এই হাফ স্পেস এবং এই হাফ স্পেস, মাঠের দুই দিকের হাফ স্পেস একজন প্লেয়ার কভার করা, ইট ইজ ভেরি ভেরি রেয়ার। এবং হাফ স্পেস, ওই যে আমরা যেটাকে বলি, অর্থাৎ টাচ লাইন এবং মিডল করিডোরের মাঝখানে যে জায়গাটা, এই দুই দিকেই হাফ স্পেস কভার করছেন ওলিস। এবং সেটা মানে যখন আপনার সে বল যদি দুঃখিত, ওলিস যদি বল এখানে রাবিওর কাছ থেকে বল এদিকে দিনিয়ে বা দুয়ে বা এদিকে যদি এমবাপ্পেদের কাছ থেকে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কোনো বাধা দেখেন, আপনি তাকে দেখবেন যে ওলিস এখানে গিয়ে অপোনেন্টের যে পকেটগুলো আমরা বলি, যে অপোনেন্টের ডিফেন্ডার, মিডফিল্ডার বা অপোনেন্টের যে প্রেসিং শেপ, তার মধ্যে যে ছোটো ছোটো পকেট তৈরি আছে, 4-4-2, এই জায়গায় একটা পকেট, এটা একটা পকেট, এরকম পকেট, এই পকেটগুলোতে আপনি হয়তো ওলিসকে দেখবেন। কেন? যাতে তিনি বলটা রিসিভ করে এবং সেটা আবার ডিস্ট্রিবিউট করে দিতে পারেন, যাতে তিনি বল পেলে তার ড্রিবলিং স্কিল আছে, সো অপোনেন্ট যদি খুব কাছে চলেও আসে তিনি ড্রিবল করে কাটিয়ে যেতে পারবেন। তার ক্রিয়েটিভিটি আছে যেটা দিয়ে তিনি পাস বের করে দিতে পারবেন যাতে ফ্রান্স অ্যাটাক করতে পারে। তো এই প্রত্যেকটা জায়গায় আপনি অ্যাটাকের ক্ষেত্রে দেখবেন ছোটো ছোটো পকেটগুলোতে ওলিস বলের সঙ্গে সঙ্গে ঘুরে জায়গা নিচ্ছেন, যেন তার সতীর্থের, আমরা যেটাকে বলি, একটা পাসিং লেন ওপেন হয়ে যায়। সে রাবিওর কাছে এখানে বল এবং তাকে এখানে স্ট্রাইকার ঘিরে ধরছেন,
এখানে হয়তো এদিকে পাসিং লেনটা ব্লক, এখানে পাসিং লেনটা ব্লক, বা এমবাপ্পের দিকে পাসিং লেনটা ব্লক, এখানে ধরুন মানুকনের দিকে পাসিং লেনটা ব্লক। আপনি দেখবেন যে ওলিস তখন বল কোন জায়গায় সেটা হিসাব করে হয় এদিকে নতুবা এখানে এখানে কোনো জায়গায় জায়গা নিয়ে নিচ্ছে, কেন? যাতে রাবিও তখন এদিকে একটা সহজ পাস দিয়ে তিনি আবার অন্য জায়গায় মুভ করে যেতে পারেন, এবং সেক্ষেত্রে তার জন্য এদিকে কোনো পাস দেওয়া বা এদিকে বল বের করে দেওয়া এই জিনিসগুলো খুব সহজ হয়ে যায়, এবং এই কাজটা তিনি সহজে করেন। এবং শুধু পাস দিয়ে বেরিয়ে যাওয়া না, যদি জায়গা থাকে সে এখানে আমরা যদি মাঠে কোনো সিচুয়েশন তৈরি হয় যে এরকম একটা জায়গা তৈরি হলো, আপনি ওলিসকে দেখবেন যে বল ক্যারি করে তিনি চলে যাচ্ছেন, যতক্ষণ না অপোনেন্ট তাকে আর পাসিংয়ের কোনো জায়গা দিচ্ছে না বা ড্রিবল করার জায়গা পাচ্ছে না, বা তার কোনো সতীর্থ বেটার পজিশনে চলে যাচ্ছেন যেখানে ফ্রান্সের জন্য অ্যাটাকের সুবিধা। ওই পুরো অ্যাটাকের লিঞ্চ পিন আমরা যেটাকে বলি, সেই জিনিসটা হয়ে দাঁড়াচ্ছেন ওলিসে। এবং শুধু অ্যাটাক না, সে কোনো কারণে যদি আচ্ছা, ওলিসের আরেকটা সুবিধা হচ্ছে ওলিসের কারণে ফ্রান্সের ডিফেন্সিভ শেপ, আমরা যেটা বলছিলাম যে এটা এদিকে ধরুন দেমবেলে টাচ লাইনে উইথটা প্রোভাইড করছেন, মানুকোনে এদিকে একটা বক্স টু বক্স মিডফিল্ডারের রোল বা ফিজিক্যালিটি প্রোভাইড করছেন। জাস্ট বিকজ অফ ওলিসে কুন্দেকে ফ্রান্স রাইট ব্যাকে খুব বেশি অ্যাটাকিং ফুলব্যাক না রাখলেও ফ্রান্সের চলছে, কেন? উইথ দেমবেলে প্রোভাইড করার জন্য আছেন, কিন্তু দেমবেলে উইথ প্রোভাইড করলে এখানে তো একজন প্লেয়ার লাগে যিনি ক্রিয়েটিভ প্লে মেকিংটা করবেন, সেই কাজটা করছেন ওলিসে। কারণ আমরা সাধারণত কী দেখি যে সে এখানে দেমবেলের জায়গায় মেসি, আমরা যদি মেসিকে চিন্তা করি, মেসি থাকলে যেটা হয় যে তখন মেসি যদি এদিকে ঢুকে যান, সেদিকে যদি রাইট ব্যাক না ওঠেন, তখন আবার এদিকে মেসির জন্য উইথ প্রোভাইড করে না আর্জেন্টিনা দল, তখন উইথ পাবে না। যদিও আর্জেন্টিনা সেটা রাইট ব্যাকের পরিবর্তে হয়তো সেটা রদ্রিগো দে পলকে দিয়ে করে, বাট যেটাই হোক তখন আবার এদিকে জায়গা ফাঁকা হয়ে যায়। তো যেটাই হোক একজন প্লেয়ার লাগে যিনি এই জিনিসটা প্রোভাইড করেন। ফ্রান্সের ক্ষেত্রে যখন দেমবেলে এখানে থাকেন, সেক্ষেত্রে এই জায়গাটাতে একটা প্লেয়ার লাগে, সেই কাজটা করেন ওলিসে, এবং ওলিসে থাকার কারণে আপনার কুন্দেকে উঠতে হচ্ছে না। যেহেতু দেমবেলে এখানে ধরে রাখতে পারছেন, ওলিসে পুরো জায়গাটা কভার করছেন, কুন্দেকে আর উপরে উঠতে হচ্ছে না। সো কুন্দে নিচে থাকার কারণে আবার ফ্রান্সের ডিফেন্সে, আমরা যেটাকে রেস ডিফেন্স বলি, সেই জায়গাটা আবার ইনট্যাক্ট থাকছে। এবং শুধু এটাই না, এটা তো হচ্ছে শুধু আপনি অ্যাটাকিংয়ের ক্ষেত্রে রেস ডিফেন্সটাকে ঠিক রাখার ক্ষেত্রে ওলিসের অবদান, মানে পরোক্ষ অবদান যদি আপনি বলেন, ওলিস থাকার কারণে ফ্রান্সের রেস ডিফেন্স ঠিক থাকছে, এটা পরোক্ষ অবদান। প্রত্যক্ষ অবদান আমরা যেটা আমরা অলরেডি স্ট্যাটিস্টিক্সে দেখলাম যে তিনি ডিফেন্সে হেল্প করছেন, সেটা কীরকম? সে অপোনেন্ট অ্যাটাকে উঠছে এবং মানে অনেক প্লেয়ারই অ্যাটাকে উঠছেন, সেক্ষেত্রে আপনি দেখবেন যে আজকে যেটা হয়তো সেমিফাইনাল ফ্রান্সের বিপক্ষে খুব কাজে আসতে পারে, কারণ দেমবেলে হয়তো সরাসরি এই লাইনটা ধরে নিচে নামবেন, কুন্দে তখন নিচে নেমে আসবেন, কিন্তু ফ্রান্সের তখন যদি অপোনেন্ট খুব বেশি নাম্বারে অ্যাটাকে ওঠে, ফ্রান্সের তখন নিউমেরিক্যাল ডিসঅ্যাডভান্টেজে পড়ে যাওয়ার একটা রিস্ক থেকে যায়, স্পেশালি মিডফিল্ড জোনটাতে। এই মিডফিল্ড জোনটাতেই তখন ওলিস যখন নিচে নেমে আসেন, তখন অবভিয়াসলি মানে ওলিস যদি না থাকেন, সে অপোনেন্ট অ্যাটাকে উঠছে, এবং এখানে তখন ধরেন ডিফেন্ডার তো ডেফিনেটলি পেছাতে থাকবেন, এবং তখন এবং তারা অপোনেন্টের ফরওয়ার্ডদেরকে কাভার করবেন। সেক্ষেত্রে মিডফিল্ড লাইনে সে এভাবে যদি অ্যাটাকে ওঠে, মিডফিল্ড লাইনে যে স্পেনের বিপক্ষে সেমিফাইনালে যেটা হয়তো বারবার হবে, মিডফিল্ড লাইনে তখন এরকম হতে পারে যে অপোনেন্টের 4 জন ভার্সেস এই 2 জনকে তখন মিডফিল্ড লাইনটা পুরোটা কাভার করতে হতে পারে, বা দেমবেলে যদি নিচে নেমে আসেন, তখন 3 জন ভার্সেস 4 জন, অপোনেন্টের 4 জন হয়ে যাচ্ছে। এই কাজটাতে তখন ওলিসের যে অবদান, সেটা হচ্ছে তখন ওলিস যখন নেমে আসেন, ওই জিনিসটাতে যে 4 ভার্সেস 4 অর্থাৎ নিউমেরিক্যাল ডিসঅ্যাডভান্টেজে যাতে ফ্রান্সকে পড়তে না হয়, ওই জিনিসটাতেও ওলিসের অবদান আমরা দেখি সবসময়, এবং ওলিস সেটা এনশিওর করেন যে ডিফেন্স তার এই কন্ট্রিবিউশনটা যাতে থাকে। এবং এটার বাড়তি সুবিধা হচ্ছে এই জায়গায় সে মানুকোনে যদি বল পাওয়ার পর আপনি যদি মানুকোনেকে দেন, মানুকোনে কতটা কী করবেন, ক্রিয়েটিভ মানুকোনে নন, ক্রিয়েটিভ মানুকোনে হয়তো আপনাকে ফিজিক্যালিটি দেবেন, মানুকোনে আপনাকে রানিং দেবেন, কিন্তু রাবিও বল ডিস্ট্রিবিউট করেন, কিন্তু রাবিও আবার বল ক্যারিয়ার নন, যে বল নিয়ে সোজা উঠে চলে যাবেন সেটা নন। এখন ধরুন এখানে যখন ফ্রান্স কোনোভাবে যদি অপোনেন্টের কাছ থেকে বলটা কেড়ে নেয়, স্টিল 4v4 নাম্বারে এখানেও 3 জন আছেন, সেক্ষেত্রে আপনি মানুকোনে বা রাবিওর পায়ে থেকে বল যাওয়া হচ্ছে, যদি ওলিসের পায়ে বল যায়, সেটা ফ্রান্সের জন্য সুবিধা কোন জায়গায়? ওলিস সেটা সরাসরি হয়তো দুয়ে বা এমবাপ্পের কাছে পাস দেওয়ার ক্ষমতা যেমন তার আছে, তেমনি যদি এখানে খুব বেশি কনজেস্টেড হয়ে যায়, এখান থেকে ড্রিবল করে বেরিয়ে যাওয়ারও অ্যাবিলিটি তার আছে। তো ওই জায়গাটা, ওই প্রত্যেকটা জায়গায় আপনার টেকনিক্যাল স্কিল, ট্যাকটিক্যাল নলেজ, ডিফেন্সিভ কন্ট্রিবিউশন, ফিজিক্যালিটি, স্প্রিন্ট, আমরা যেটাকে একটু আগে দেখলাম হাই স্পিড রানিং, সব প্রত্যেকটা জায়গা মিলিয়ে যে ওলিস
ফ্রান্সের এমন একজন প্লেয়ার হয়ে যাচ্ছেন যাকে ছাড়া ফ্রান্সের চলবে না। এবং এটা আপনি শুধু 2022 না, 2018 এবং 2022-এর সঙ্গে যদি 2026 বিশ্বকাপের ফ্রান্সের তুলনা করেন, ইভেন 2024 ইউরো বা 2021 ইউরোর সঙ্গে যদি তুলনা করেন, এবারের ফ্রান্সকে আপনার অনেক বেশি এক্সপান্সিভ, অনেক বেশি অ্যাটাকিং মনে হবে। কেন? বিকজ আগে আমরা যেটা বলছিলাম যে দিদিয়ে দেশও সবসময় ডিফেন্সটাকে সলিডিফাই করে তারপর অ্যাটাকের কথা চিন্তা করেন। আগে তিনি গোল না খাওয়া এনশিওর করেন, তারপর হচ্ছে যদি গোল পাওয়া যায়। কারণ ফ্রান্সের সবসময় অ্যাটাকিং প্লেয়ার, স্পেশালি 2018 পর থেকে, এমবাপ্পে আসার পর থেকে অ্যাটাক নিয়ে ফ্রান্সকে খুব, গোল করা নিয়ে ফ্রান্সকে খুব বেশি চিন্তা করতে হয়। কিন্তু গোল করার জন্য তো এমবাপ্পের পায়ে বল যেতে হবে। এমবাপ্পে এমন প্লেয়ার নন যে এখান থেকে বল নিয়ে অপোনেন্টের 4-5 জন ডিফেন্ডারের মাঝখান দিয়ে বল নিয়ে চলে যাবেন। এই প্লেয়ার এমবাপ্পে নন। এমবাপ্পেকে আপনি বল দিলে তো তারপর সে এমবাপ্পে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন। এমবাপ্পেকে আপনি যদি এখানে 2 জন ডিফেন্ডার এগেনস্টে বল দেন, সেক্ষেত্রে হয়তো তিনি কোনোভাবে কাটিয়ে যেতে পারেন, বা একজন ডিফেন্ডার পেলে তো, একজন ডিফেন্ডারের বিপক্ষে যদি এমবাপ্পে বল পান, সেক্ষেত্রে এমবাপ্পে ডেফিনেটলি অনেক ভয়ঙ্কর। কিন্তু এমবাপ্পে ওই প্লেয়ার নন যে এখানে আপনি 4-5 জন প্লেয়ার আছেন, এমবাপ্পে এখান থেকে একা বল নিয়ে চলে যেতে পারবেন, রাইট? সো আবার গ্রিজমানের ক্ষেত্রে যেটা দেখেছি, 2022-এ গ্রিজমানকে দিয়ে কিছুটা সমাধান করার চেষ্টা করেছিল, বাট ওই যে 2018 বিশ্বকাপ থেকে এই পর্যন্ত, এই বিশ্বকাপের আগ পর্যন্ত ফ্রান্সের ওই প্লেয়ারটা ছিল না যার উপর ভরসা করে দিদির দেশও অ্যাটাকিং ফুটবলের কথা চিন্তা করতে পারেন। অ্যাটাকিং ফুটবল বলতে ইন এ সেন্স যে মানে ডিফেন্সে তার 6 জনকে, তিনি ডিফেন্স এবং মিডফিল্ডে 6 জনকে ঠিক রাখছেন, বাকি 4 জনকে পুরোপুরি ফ্রিডম, অ্যাবসলিউট ফ্রিডম দিয়ে রাখতে পারেন। সেই ঝুঁকি কখনো দিদির দেশও নেননি, এবার নিচ্ছেন। কেন? জাস্ট বিকজ অফ দিস পারসন, তার অ্যাবিলিটির কারণে, তার কন্ট্রিবিউশনের কারণে এবং তার মেন্টালিটির কারণে। যেই 3টা জিনিস আর্জেন্টিনা এবার ভুগছে, তাদের এই 3টা জিনিস যে প্লেয়ারের মধ্যে ছিল, সে আনহেল দি মারিয়া না থাকার কারণে। এখন আমরা যদি আবার একটু কিছু ইয়েতে দেখি, যে আমরা তো এখন দেখলাম যে এমবাপ্পে, ওলিসেকে ফ্রান্স কীভাবে খেলায়। এটা হচ্ছে ওলিসের বিশ্বকাপে, এবারের বিশ্বকাপে হিট ম্যাপ। আমরা যেটা বলছিলাম, এদিকে মানে ফ্রান্সের অ্যাটাকিং ইয়েটা হচ্ছে এদিকে, মানে ফ্রান্স যখন এদিকে অ্যাটাক করছে ধরে নিয়ে ওলিসের হিট ম্যাপ সাজানো হয়েছে। আমরা যেটা বলছিলাম যে 2 দিকের হাফ স্পেস, আপনি দেখুন সবচেয়ে রেড জোনগুলো হচ্ছে 2 দিকের হাফ স্পেসে, এবং সেটা শুধু অ্যাটাকে না, ডিফেন্সিভ জোনগুলোতেও তার হিট ম্যাপ সবচেয়ে বেশি রেড। হিট ম্যাপ অলরেডি সবাই জানেন যে যেখানে হিট ম্যাপটা সবচেয়ে বেশি রেড, তার মানে হচ্ছে ওই প্লেয়ার ওই জায়গাটাতে সবচেয়ে বেশি সময় থাকছেন। যত বেশি রেড, ওই জায়গাটাতে তিনি সবচেয়ে বেশি সময় থাকছেন। অর্থাৎ এই জোনটা, যে জোনটা ক্রিয়েটিভ প্লেমেকিংয়ের ক্ষেত্রে হাফ স্পেসকে বলা হয় সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। অ্যাকচুয়ালি দুই দিকে, ডিফেন্সিভ এবং অফেন্সিভ হাফ স্পেস, দুই ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং এই 2 হাফ স্পেসে একই প্লেয়ার, দুই হাফ, যেটা অলরেডি বলেছি যে একই প্লেয়ার 2 দিকের হাফ স্পেসই, কখনো এই হাফ স্পেস কখনো ওই হাফ স্পেস, দুইটাতেই একই প্লেয়ার থাকবে, এটা খুবই রেয়ার। এবং একই সঙ্গে তিনি অফেন্সিভ হাফ স্পেসে তো আছেনই, আবার ডিফেন্সিভ হাফ স্পেসেও আপনি তাকে খুঁজে পাবেন। অর্থাৎ বল যখন ফ্রান্সের অর্ধে যায়, ওলিসে সেখানেও নেমে যান, যাতে ফ্রান্সের ডিফেন্সিভ শেপটা মানে অপোনেন্টের জন্য সহজ না হয়, যে অপোনেন্ট সেখান দিয়ে সহজে ঢুকে যেতে না পারে, ফ্রান্সের ডিফেন্সিভ শেপটা যাতে কম্প্যাক্ট থাকে। এখন আমরা যখন বলছি যে সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ, স্পেন বলা হচ্ছে যে এই বিশ্বকাপের সবচেয়ে ট্যাকটিক্যালি সবচেয়ে ব্যালেন্সড টিম। স্পেন হয়তো একেবারে অসাধারণ খেলছে না, স্পেন অনেক গোল করছে না, কিন্তু স্পেন গোল খাচ্ছে না এবং ট্যাকটিক্যালি সবচেয়ে ব্যালেন্সড টিম। এবং স্পেনের বিপক্ষে আমরা যখন ফ্রান্সের কথা চিন্তা করবো, আপনি ফ্রান্সের কোন প্লেয়ারটাকে ধরবেন? এমবাপ্পের কথা বারবার আসবে, অবভিয়াসলি এমবাপ্পে ইজ দ্য গোল স্কোরার। কিন্তু এমবাপ্পে তখনই ভয়ঙ্কর হবে যখন এমবাপ্পের পায়ে বল যাবে। এমবাপ্পেকে আপনি বাট স্পেনে যদি ট্যাকটিক্সে, আই এম প্রিটি শিওর, যদি ট্যাকটিক্সে লুইস দে লা ফুয়েন্তে তার ফ্রান্সের কোনো প্লেয়ারকে ঘিরে ট্যাকটিক্স সাজান, ট্যাকটিক্স, আমি শুধু ডিফেন্সিভ সেই বা ডিফেন্ডারদের ইনস্ট্রাকশনের কথা বলছি না, ডিফেন্ডারদের ইনস্ট্রাকশন অবভিয়াসলি এমবাপ্পেকে কীভাবে ঠেকানো যায় সেই ব্যাপারে আলাদা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, কিন্তু পুরো ট্যাকটিক্সের ক্ষেত্রে, মিডফিল্ডের সেট আপের ক্ষেত্রে কোনো প্লেয়ারকে ঘিরে যদি ট্যাকটিক্স সাজান, সেটা এমবাপ্পে নন, সেটা হয়তো ওলিসেই হবে। আপনাদের কি মনে হচ্ছে কে বেশি ইম্পর্টেন্ট হতে পারেন? কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।